স্ক্রিন শেয়ার হয়েছে? একটু রেসপন্স করে দাও, তাহলে আমি ক্লাস শুরু করে দিচ্ছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং স্ক্রিন শেয়ার হয়েছে কিনা একটু জানাও আমাকে, কারণ আমি পড়ানো শুরু করছি। তোমরা কেউ একজন মাইকটা মিউট করে একটু রেসপন্স করো, না হলে তো আমি শুরু করতে পারছি না। মাইশা, অনামিকা, অহনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো। হ্যালো। ভাইয়া স্ক্রিন এখন ব্লার হয়ে আছে। হ্যাঁ, ব্লার হয়ে আছে, আমি এখনো কিছু দেখি নাই তো এই জন্য। আচ্ছা, ঠিক আছে, ভাইয়া যেহেতু শোনা যাচ্ছে, স্ক্রিনও দেখা আপনার যাচ্ছে। ছবি উঠেছে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করছি, সমস্যা নাই। না। ওকে। আচ্ছা, তো আসো, আজকে আমাদের হলো গিয়ে সেকেন্ড অনলাইন ক্লাস। আমরা আজকে পড়বো শ্বসন শ্বাসক্রিয়া নিয়ে। আমি তোমাদেরকে অফলাইনে ক্লাসে অলরেডি শ্বসন শ্বাসক্রিয়া চ্যাপ্টারের যে প্রথম দিকের পড়াগুলো আছে এগুলো পড়াইছি। এখন আমরা আজকে দেখবো যে এখান থেকে, যেহেতু শুরু করতেছি, অনেকেই লাস্ট ক্লাসে ছিল না, আমরা এখান থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক গুলো আসে সাজেশনটা দিয়ে একটু শুরু করি, তারপরে আমরা আমাদের লাস্ট ক্লাসে যেখানে শেষ হয়েছে এরপর থেকে আমরা কন্টিনিউ করি। তো এই চ্যাপ্টার যদি আমরা পড়তে যাই, তাহলে আমাদের কিছু 100% ইম্পর্টেন্ট টপিক আছে। 100% ইম্পর্টেন্ট টপিক কোনগুলো? এখান থেকে প্রথম 100% ইম্পর্টেন্ট টপিক হলো শ্বসনতন্ত্রের বিভিন্ন রোগ, যেটা এই চ্যাপ্টারের সবার শেষে আছে। আমরা এটা এত গুরুত্ব দিয়ে পড়ি না, বাট এখান থেকেই সবচেয়ে বেশিবার কোশ্চেন আসছে। নেক্সট যেটা হলো সেটা হলো গিয়ে হিমোগ্লোবিনের অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড পরিবহন। হিমোগ্লোবিন না, টোটাল অক্সিজেন কার্বন ডাই অক্সাইড কিভাবে পরিবহন হয় এই জিনিসটাই আমাদের চাই। আর এরপরে আছে 5 স্টার টপিক একটা, সেটা হলো গিয়ে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ। প্রশ্বাস নিঃশ্বাস কৌশল। আর এরপরে আছে আমাদের 3 স্টার টপিকের মধ্যে ফুসফুসের গঠন ও অ্যালভিওলাসের গঠন। তো এর মধ্যে ফুসফুসের গঠন যে জিনিসটা আছে, এটা আমরা লাস্ট ক্লাসে গতকাল আমি যখন তোমাদেরকে পড়াইছি অফলাইনে, তখন ফুসফুসের গঠনটা আমরা দেখছি। তো এখানে দেখো, টপিক কিন্তু এখান থেকে পরীক্ষায় খুব বেশি আসে না, খুব অল্প কয়টা টপিকই আসে। কিন্তু চ্যাপ্টারটা যখন তুমি পড়তে যাবা, তখন দেখবা যে এখানে মোটামুটি ভালো পরিমাণ জিনিস আছে। তো আমরা তো তাহলে এখান থেকে আমি সাজেশনটা দেওয়ার মূল উদ্দেশ্য কি? আমি সাজেশনটা দেওয়ার মেইন উদ্দেশ্য হলো তোমাদের এখানে পরীক্ষার আগে যখন পড়বা, তখন তোমরা কোন জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিবা। এখন তোমার পরীক্ষায় বেশি আসছে শ্বসনতন্ত্রের রোগ, তুমি যদি শুরু করো যে ফুসফুস কাকে বলে এই জিনিস দিয়ে, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তো পরীক্ষার আগে যখন তুমি পড়তে যাবা, তখন যে টপিক গুলোকে আমি এখানে সাজেশনে 100% লিখছি, 5 স্টার দিয়েছি, এই জিনিসগুলো তুমি সবার আগে একবার দেখে ফেলবা, তাহলে তোমার প্রিপারেশনটা অনেক ভালোভাবে হবে। তো তাই বলে কি আমরা বাকি টপিক গুলো পড়বো না? না, অবশ্যই আমরা পড়বো, কারণ বাকি যে টপিক গুলো আছে সেখান থেকে আমাদের এমসিকিউ আসবে। এখানে আমি যে টপিক গুলো বলছি এগুলো হলো মেইনলি সিকিউর জন্য, এমসিকিউর জন্য, এবং প্লাস আমাদের যে জানার জন্য। এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, আমাদের অ্যাডমিশনে আসবে, তারপরে এইচএসসি তে আসবে, সেজন্য আমাদেরকে পুরো চ্যাপ্টারটাই ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, বুঝছো আমার কথা সবাই? একটু রেসপন্স করো, কথা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ারলি, বা আমি যতটুকু এখন পর্যন্ত বলছি বুঝছো কিনা। হ্যালো, অহনা, অনামিকা, কথা শোনা গেছে যা বলছি এখন এতক্ষণ পর্যন্ত? জি ভাইয়া শোনা গেছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি আজকে মেইন পড়ায় ব্যাক করি। আমার তাহলে তোমাদের সাজেশন দেওয়া শেষ। এখন আসো আমরা একটা একটা করে আমরা টপিকে আগাই, আমাদের লাস্ট ক্লাসে যেখানে শেষ হয়েছে এরপর থেকে আমরা আগাই। তো আমাদের এখনকার যে টপিকটার নাম হলো, তোমরা কিন্তু বই খাতা নিয়ে বসো, এগুলো আমি যেগুলো লিখছি এগুলো নোট করতে হবে। অ্যালভিওলাসের গঠন। তো এখন আমরা মেনলি যে জিনিসটা পড়বো সেটা হলো অ্যালভিওলাসের গঠন। তো এখন প্রশ্ন আসবে, অ্যালভিওলাসের গঠন করার আগে অ্যালভিওলাস জিনিসটা কি? আগে তো আমাকে এটা জানতে হবে। তো অ্যালভিওলাস কিছুই না, আমাদের বডির একক কি?
বডির একক হলো গিয়ে কোষ। সেম ভাবে অ্যালভিওলাস হলো গিয়ে ফুসফুসের একক। ফুসফুসের একক হলো আমার অ্যালভিওলাস। ঠিক আছে। এখন অ্যালভিওলাসের মধ্যে আমার এই যে ফুসফুস আছে, আমার ফুসফুসে টোটাল 3 ধরনের সেল আছে। ফুসফুসে 3 টাইপ অফ সেল। 3 টাইপ সেল। তো এই সেল যেগুলো আছে সেলগুলো থাকে কোথায়? সেলগুলো ধরো এটা হলো আমার একটা অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের যে প্রাচীর আছে এই প্রাচীরে আমার এই সেলগুলো থাকে। তো এখানে কি 3 ধরনের সেলের কথা আমি বলছি। 3 ধরনের সেল কি? এখানে 3 ধরনের সেলের মধ্যে একটা সেল হলো গিয়ে টাইপ 1 নিউমোসাইট। টাইপ 1 নিউমোসাইট। নিউমোসাইট, দেখো নিউমো মানে নিউমো শব্দের অর্থ হলো বাতাস, আর সাইট শব্দের অর্থ হলো কোষ। তাহলে বাতাস যেখানে আছে ওই কোষগুলোর কথা বলছে। এরপরে যেটা আছে সেটা হলো টাইপ 2 নিউমোসাইট। টাইপ 2 নিউমোসাইট। আর 3 নম্বরে যেটা আছে সেটা হলো অ্যালভিওলার ম্যাক্রোফেজ। অ্যালভিওলার ম্যাক্রোফেজ। আচ্ছা, আমার যদি যে লেখছি বা লেখার স্ক্রিন অথবা কথা কোনো কিছু শোনা না যায়, তোমরা একটু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। কারণ টেলিগ্রামে আমি আরেকটা অ্যাকাউন্ট দিয়ে দেখতে পাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে পড়াই যাচ্ছি। ক্লাস কেমন হচ্ছে না হচ্ছে এগুলো আমি কিছু দেখতে পাচ্ছি না। তো কোনো যদি সমস্যা হয় ক্লাস দেখাতে, আমাকে একটু হোয়াটসঅ্যাপে গ্রুপটাতে মেসেজ দিও, তাহলে আমার একটা দৃষ্টি দেবে। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম ফুসফুসে হলো আমাদের 3 ধরনের সেল আছে, এরা থাকে এই যে অ্যালভিওলাসের যে প্রাচীর গুলো আছে প্রাচীরে আমাদের এই কোষগুলো থাকে। তো এই 3 ধরনের সেল মূলত কি করে, তারা কি রিলিজ করে, এই জিনিসটা আমাদেরকে জানা লাগবে। তো এখানে টাইপ 1 নিউমোসাইট যেটা, সেটা হলো সারফেক্টেন্ট ক্ষরণ করে। সারফেক্টেন্ট। সারফেক্টেন্ট কি জিনিস এটা নিয়ে আমার ভালো পরিমাণ পড়ালেখা আছে, এটা আমি পরে আসতেছি। টাইপ 2 নিউমোসাইট যেটা, সেটা হলো গ্যাসীয় বিনিময়। এই যে আমি অক্সিজেন পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাই অক্সাইড পরিবেশে ছেড়ে দিচ্ছি, এই অক্সিজেনের বিনিময় কার্বন ডাই অক্সাইডের বিনিময়টা মূলত করতেছে টাইপ 2 নিউমোসাইট। অ্যালভিওলার ম্যাক্রোফেজ আমরা জানি যে কোনো জায়গায় ম্যাক্রোফেজের কাজ কি? ম্যাক্রোফেজ আমার ফ্যাগোসাইটোসিস করে। আমরা যদি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে কোনো আম, খারাপ জিনিস আমাদের ফুসফুসে চলে যায়, ওই জিনিসটাকে মানে আমাদের ফরেন কোনো পার্টিকেল যায়, ওই জিনিসটাকে মেরে ফেলার কাজ করে কে? ওইটার কাজ করে অ্যালভিওলার যে ম্যাক্রোফেজ আছে সেটা। ঠিক আছে। তো এই হলো গিয়ে আমার এখান থেকে অ্যালভিওলাসের যে 3 প্রকার কোষ আছে এই 3 প্রকার কোষ নিয়ে আমরা বললাম। এখন এখান থেকে যে সারফেক্টেন্ট জিনিসটা আছে, সারফেক্টেন্ট জিনিসটা নিয়ে আমার মোটামুটি ভালোভাবে পড়ালেখা করা লাগবে। কারণ এই সারফেক্টেন্টটা হলো গিয়ে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমাদের যে ফুসফুস আছে, দেখো ফুসফুসটা হলো ফুসফুসের মানে আমরা একক অ্যালভিওলাস নিয়ে কথা বলছি। অ্যালভিওলাসটা হলো মূলত একটা বেলুনের মতো। তো বেলুনটার ভিতরে যদি বাতাস থাকে তাহলে বেলুনটা কি করবে? বেলুনটা তোমার ফুলা থাকবে, আমরা আমাদের কাজ করতে পারবো। আর এই যে বেলুনটা ফুলে থাকে, এই ফুলে থাকার জন্য হেল্প করে সারফেক্টেন্ট। যদি সারফেক্টেন্ট না থাকে, বেলুনে যদি বাতাস না থাকে, বাতাস না থাকলে বেলুন কি হয়? চুপসে যায় না? সেম ভাবে যদি সারফেক্টেন্ট না থাকে তাহলে আমাদের অ্যালভিওলাস থেকে সব বাতাস বের হয়ে যাবে, আমাদের অ্যালভিওলাস গুলা কি হয়ে যাবে? চুপসে যাবে। তো এটাই হলো গিয়ে সারফেক্টেন্টের ইম্পর্টেন্ট। তো সারফেক্টেন্ট জিনিসটা কি? সারফেক্টেন্ট হলো একটা ফসফোলিপিড। এটা হলো এক ধরনের ফসফোলিপিড, এটা হলো এটা রাসায়নিক তত্ত্ব। ঠিক আছে। এটা কাজ করে ডিটারজেন্টের মতো। ডিটারজেন্টের মতো। তো ডিটারজেন্টের মতো কাজ করে এই জিনিসটা মূলত কি করে? এটা হলো এটা হলো ধরো আমার একটা অ্যালভিওলাস। এই অ্যালভিওলাসের কি হয়েছে? অ্যালভিওলাসের আমার এই জায়গাতে তোমার পানি আছে, ওয়াটার আছে। এগুলো হলো ধরো ওয়াটার। অ্যালভিওলাসের এখানে ওয়াটার থাকে। এখন যে জায়গায় ওয়াটার আছে ওই জায়গায় কি থাকবে? আমরা জানি পানি যেখানে আছে তরলের কি আছে? একটা পৃষ্ঠটান আছে না? তরলের একটা পৃষ্ঠটান থাকে। তাহলে যেখানে পানি আছে সেখানে পৃষ্ঠটান থাকবে। আর এই পৃষ্ঠটানটা মূলত কি করতে চাইবে? এই পৃষ্ঠটানটা তোমার অ্যালভিওলাসটাকে টান টানের কারণে ভিতরের দিকে চাপবে। এই অ্যালভিওলাসের টানের কারণে ভিতরের দিকে ফোর্স দিচ্ছে। তো ভিতরের দিকে যখন টানতে থাকবে তখন কি হবে? এই যে অ্যালভিওলাস গুলো আছে অ্যালভিওলাস গুলো তোমার চুপসে যেতে চাইবে। এখন অ্যালভিওলাস যদি চুপসে যায়, একটা জিনিস চুপসে গেলে, বেলুন চুপসে গেলে বেলুন কি বাতাস ধরে রাখতে পারবে? পারবে না। তো আমার লাঙ্গের অ্যালভিওলাসের কাজই তো হলো বাতাস ধরে রাখা। সে যদি বাতাসই ধরে না রাখতে পারে তাহলে তার কি আর কাজ ঠিক থাকলো? সে তার কাজ ঠিকভাবে করতে পারছে? পারে নাই। তাহলে আমারে কি করতে হবে? তরলের যে পৃষ্ঠটান আছে এই পৃষ্ঠটানটাকে আমার কি করতে হবে? হ্রাস করতে হবে, কমাতে হবে। এই তরলের পৃষ্ঠটান কমানোর জন্য আমি কি করব? তরলের পৃষ্ঠটান কমানোর জন্য আমি এই যে এখানে তোমার তরল পদার্থটা ছিল, পানি ছিল, এই পানির মাঝখানে মাঝখানে আমি সারফেক্টেন্ট দিয়ে দিব। এই যে এগুলো হলো আমার সারফেক্টেন্ট। তো সারফেক্টেন্ট গিয়ে ওইখানে কিসের মতো কাজ করবে? এগুলা সারফেক্টেন্ট গিয়ে কাজ করবে ডিটারজেন্টের মতো কাজ করে সে তরলের যে পৃষ্ঠটান আছে পৃষ্ঠটানটাকে কমাবে।
এখন এখানকার যে অরিজিনাল মেকানিজমটা, এটা তোমরা ফিজিক্সের তোমাদের যে পৃষ্ঠটানের একটা চ্যাপ্টার আছে পদার্থের অবস্থা সম্ভবত, ওই চ্যাপ্টারটাতে যখন তোমরা যাবা তখন এটা সম্পর্কে ইন ডিটেলস বিস্তারিত পড়তে পারবে। আমার এখানে তোমাদেরকে পড়ানোর জিনিস হলো গিয়ে যে সারফেক্টেন্ট আমাদের পৃষ্ঠটান হ্রাস করে, পৃষ্ঠটান হ্রাস করার জন্য আমার অ্যালবিউলাসটা কি হয় না, আমার অ্যালবিউলাসটা চুপসে যাবে না, ঠিক আছে, চুপসে যাবে না। এখন আমাদের এখান থেকে যে জিনিসটা জানা লাগবে সেটা হলো এই যে সারফেক্টেন্টটা কখন ক্ষরণ শুরু হয়। সারফেক্টেন্টটা ক্ষরণ শুরু হবে আমরা যখন মায়ের গর্ভে মাতৃগর্ভে থাকি 23 সপ্তাহ বয়সে। 23 সপ্তাহ বয়স থেকে সারফেক্টেন্ট ক্ষরণ শুরু হয়, ঠিক আছে, বয়সে ক্ষরণ শুরু হবে 23 সপ্তাহ বয়সে। এখন 23 সপ্তাহ বয়সের আগে পর্যন্ত দেখো, তোমার যদি সারফেক্টেন্টই না থাকে তাহলে তোমার লাংটা কি ফাংশনাল হবে? হবে না, তোমার লাংটাই তো ঠিকভাবে কাজ করতেছে না। সো 23 সপ্তাহ বয়সের আগে পর্যন্ত আমাদের লাং কিন্তু কাজ করে না, মানে আমরা কোনো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিতে পারি না। তুমি যদি অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিতে না পারো তাহলে কি তুমি বেঁচে আছো না মারা গেছো ওইটা বলো। অবশ্যই তুমি যেহেতু অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড নিতে পারতেছো না, তাহলে আমরা বলতে পারি যে তুমি বেঁচে নেই। এ কারণে 24 সপ্তাহ বয়সের আগে পর্যন্ত, 24 সপ্তাহের আগে পর্যন্ত মানুষকে স্বাধীন অস্তিত্ব মনে করা হয় না, স্বাধীন অস্তিত্বের অধিকারী মনে করা হয় না। মানে এর আগে আমি মায়ের পেটে আছি ঠিকই, তবে আমার ততদিনে কোনো জীবন নেই, কারণ আমি তো অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ট্রান্সফার করতে পারি না। স্বাধীন অস্তিত্বের অধিকারী মনে করা হয় না। তাহলে এই সময়ের আগে যদি কোনো বাচ্চা জন্মায় তাহলে ওই বাচ্চাটা মৃত হবে, ঠিক আছে। এই সময়ের আগে কোনো বাচ্চা জন্মালে ওই বাচ্চাটা কি হবে, ওই বাচ্চাটা মৃত হবে, বাচ্চাটার কোনো প্রাণ থাকবে না। অধিকারী মানে ওই জন্মাবে মৃত হিসেবে, অধিকারী মনে করা হয় না। তো এজন্য এখানে একটা জিনিস আছে, জিনিসটা হলো কি, এই 24 সপ্তাহের আগে পর্যন্ত পৃথিবীর কিছু কিছু ওয়েস্টার্ন কান্ট্রি গুলাতে তোমার এই যে অ্যাবর্শন আছে, অ্যাবর্শনটাকে লিগ্যাল মনে করা হয়। তারা বলে যে 24 সপ্তাহের আগে পর্যন্ত অ্যাবর্শন করতে পারবে। কেন অ্যাবর্শন করতে পারবে? কারণ 24 সপ্তাহের আগে পর্যন্ত স্বাধীন অস্তিত্বের অধিকারী মনে করা হচ্ছে না, ঠিক আছে, এজন্য এটাকে বলা হয়। এখন ধরো এই যে 24 সপ্তাহ বয়সে সার্ফেক্টেন্টটা ক্ষরণ শুরু হলো, আর আমরা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করি 36 সপ্তাহ বয়সে, ঠিক আছে, এটা হলো 24 সপ্তাহ, আর এটা হলো আমরা জন্মগ্রহণ করি 36 সপ্তাহ। তাহলে এই যে মাঝখানে, মাঝখানে কিন্তু 24 সপ্তাহ থেকে 36 সপ্তাহ এই সময়টার মধ্যে আমার যে সার্ফেক্টেন্টটা আছে, সার্ফেক্টেন্টের ক্ষরণটা আস্তে আস্তে বিকশিত হতে থাকে, জিনিসটা কি হতে থাকে, একটা ফাংশনাল হতে থাকে। কিন্তু যখন কোনো বাচ্চা 36 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে ফেলে, মানে 36 সপ্তাহের যত আগে জন্মগ্রহণ করবে তত তার সার্ফেক্টেন্টের পরিমাণ কমে যাবে, তত তার সার্ফেক্টেন্ট কি হবে, কম থাকবে, সার্ফেক্টেন্ট কম থাকবে যদি কেউ 36 সপ্তাহ যত আগে জন্মগ্রহণ করবে। তো এই ধরনের বাচ্চাতে আমরা একটা রোগ দেখি, সার্ফেক্টেন্ট কম থাকার ফলে একটা রোগ হয় এই ধরনের বাচ্চাতে, এটাকে বলা হয় ARDS। ARDS, এখন কথা হলো ARDS কি জিনিস। ARDS এর ফুল মিনিং হলো অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, ঠিক আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এই রোগটা পরীক্ষায় আসে, এটা যে কোনো সময় মেডিকেল অ্যাডমিশন টেস্টে দিয়ে দেওয়া হয় একটা কোশ্চেন। তাহলে এখানে একটা কোশ্চেন আছে, তারপর এখানে টাইপ 1 নিউমোসাইট, টাইপ 2 নিউমোসাইট এরা কোনটা কি করে, এগুলো মেডিকেলে আসার মতো কোশ্চেন, এবং এগুলো এইচএসসি তে অ্যাভেলেবেল সব সময় আসে। এ হলো গিয়ে এখানকার কথাবার্তা, ঠিক আছে। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? পারলে একটু রেসপন্স করো। আমরা এখান থেকে তাহলে আর একটা জিনিস দেখবো, দেখলে আমাদের এই যে অ্যালভিওলাসের যে টপিকটা আছে এটা শেষ হয়ে যাবে। তো অ্যালভিওলাসের টপিকটা থেকে আমাদের আরেকটা জিনিস জানা লাগে, সেটা হলো অ্যালভিওলাসের চিত্র। অ্যালভিওলাসের চিত্রটা তোমাদের পরীক্ষায় আসবে, অ্যালভিওলাসের গঠন বা চিত্র। তো চিত্রটা তোমরা কিভাবে আঁকবা আমি তোমাদেরকে শিখাই দিই। আমি যেভাবে আঁকতেছি এভাবে সবসময় পরীক্ষা ট্রাই করবে। তোমরা ফার্স্টে একটা, দুইটা, তিনটা, চারটা গোল দিবা। দেওয়ার পরে এগুলোকে এভাবে জয়েন করে দিবে, নিচেরটাকে একটু রাউন্ড আকারে করে এরকম করে জয়েন করে দিবে। এটা করার পরে তোমরা নেক্সট যেটা করবা, নেক্সট হলো তোমরা আচ্ছা দাঁড়াও, আমি এখানে একটু মুছি, এটাকে এভাবে না, এটাতে আরেকটু প্লেন করে দেওয়া লাগবে। এই যে এটা হলো, এভাবে জয়েন করা। করানোর পরে তোমরা নেক্সট যেটা করবা, এখান থেকে এই যে লেয়ারটা দিছি না, এটার বাইরে তোমরা আরেকটা লেয়ার দিবা, এখান থেকে এদিক থেকে আরেকটা লেয়ার দিবা, এদিক থেকে এটাকে মানে পুরোপুরি ক্লোজ করে দিবে। কিন্তু নিচের এটাতে যখন আসবে তখন আর তোমরা ক্লোজ করে না দিয়ে এটাকে তোমরা এরকম মানে দাঁতের মতো বের হয়ে রয়েছে এমন করে দিবা। তো এতটুকু যখন দেয়া শেষ, এরপরে নেক্সট তোমরা কি করবে, এতটুকু দেওয়া শেষ হয়ে গেলে
নেক্সট তোমরা এখানে কিছু এ ধরনের সাবস্ট্রিং, এই একটা দিলা, স্ট্রাকচার দিবা এই একটা, নিচেরটাকে একটু বড় করে দিবা এই একটা, আর এদিক দিয়ে দিবা আরো একটা, চারদিকে টোটাল চারটা দিবা। এই চারটা যখন দেওয়া শেষ তখন তুমি বাইরে আবার আরো একটা লেয়ার দিবা। তো আরো একটা লেয়ার তুমি কেমনে দিবা, এখান থেকে এই যে জিনিসটা, এটা এটার সাথে প্রায় ক্লোজ করে দিবা, এটা ক্লোজ করে দিবা, এখান থেকে এসে এটা একটু মোটা হয়ে যাবে। আর এখান থেকেও সেম ভাবে উপরের দিক থেকে তুমি ক্লোজ করে দিবা, দিয়ে এখানে এসে মোটা হয়ে যাবে, আবার ক্লোজ করে দিবা, দিয়ে এখানে এসে মোটা হয়ে যাবে। আর এই যে নিচের যেটা আছে, নিচেরটা পুরোটাকে তুমি ক্লোজ করে দিবা না, নিচেরটাকে তুমি এভাবে টেনে দিবা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হলো গিয়ে আমার চিত্রের একটা পার্ট। নেক্সট তুমি কি করবা, নেক্সট তোমার দিতে হবে এখান থেকে এবারে তুমি এই যে সাইড গুলাতে এভাবে করে এভাবে করে এভাবে করে এরকম স্ট্রাকচার দিয়ে দিবা। দিয়ে দিলে মোটামুটি তোমার এখান থেকে চিত্র হয়ে গেছে। আর ভিতরে তুমি এখন কিছু এক্সট্রা জিনিস দেখা দিবা, যেমন এখানে তুমি কিছু মাইটোকন্ড্রিয়া, তারপরে এই যে কোষের যে সেন্ট্রিওল সেল, এই ধরনের যে জিনিসগুলো আছে এগুলো দেখা দিবা। দেখা দিলে তোমার এখানে চিত্র শেষ। আর এই যে ভিতরে ভিতরে তুমি একটা সারফেক্টেন্ট কোষ দিয়ে দিবা, এটা চারপাশে এরকম করে করে দিয়ে দিবা। দিয়ে দিলে এটা হলো তোমার অ্যালবিউলাসের গঠন। তো এখানে যে অ্যালবিউলাসের গঠনটা আঁকছি, এটা তোমাদের পরীক্ষায় গরুর কথা অনেক বেশি দেয়। তোমরা এটা সবাই বাসায় প্র্যাকটিস করবা। ইভেন আমি যখন তোমাদের নেক্সট অফলাইন ক্লাসে পরীক্ষা নিব, তখন এই অ্যালভিওলাসের গঠনটা আমি তোমাদেরকে আঁকতে দিব। ঠিক আছে, সবাই তাহলে এটা মাস্ট বি পরীক্ষায় শিখতে হবে। সো অ্যালভিওলাসের গঠন যদি আমাদের শেষ হয়, তাহলে তোমরা সবাই এখন বইতে আসো। অ্যালভিওলাসের গঠনটা যখন শেষ হবে সবাই বইতে আসো, আমি বই থেকে একটা টপিক তোমাদেরকে পড়াই দিই। বই থেকে একটা টপিক হলো এটা হলো গিয়ে তোমাদের শ্বসনতন্ত্রের কাজ। বই থেকে বই থেকে তোমরা শ্বসনতন্ত্রের কাজ বের করো। শ্বসনতন্ত্রের কাজ, শ্বসনতন্ত্রের কাজ অ্যালভিওলাসের গঠনের পরেই আছে। তো শ্বসনতন্ত্রের কাজ টপিকটা থেকে আমি তোমাদেরকে বলি, দেখো বই থেকে আমরা যদি পড়ি, প্রথম হলো গিয়ে শ্বসনতন্ত্রের কাজ কি, শ্বসন গ্যাসের বিনিময়, সে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বিনিময় করবে, এটাই তার প্রথম কাজ। 2 নম্বর কাজ হলো শক্তি উৎপাদন। দেখো আমি কার্বন ডাই অক্সাইডটা পরিবেশে ছেড়ে দিচ্ছি, পরিবেশ থেকে অক্সিজেন নিচ্ছি। তো অক্সিজেনটা আমার কি করবে, অক্সিজেনটাকে ব্যবহার করে আমার বডিতে যে কোষগুলো আছে কোষগুলো শক্তি উৎপাদন করবে। নেক্সট হলো পানি সাম্য রক্ষা। পানি সাম্য কিভাবে, আমাদের প্রত্যেকদিন নিঃশ্বাসের মাধ্যমে বডি থেকে 400 থেকে 600 মিলিলিটার পানি বের হয়। 400 থেকে 600 মিলিলিটার ইনফরমেশনটা সবাই একটু মার্ক করো, এটা পরীক্ষায় আসবে। তো 400 থেকে তোমরা এটা কিভাবে বুঝতে পারবা, তোমরা গিয়ে একটা গ্লাসের উপরে নিঃশ্বাস ফেলো, দেখবে যে গ্লাসটা ঝাপসা হয়ে গেছে। তো এর মাধ্যমে সে পানি বের করতেছে। তাপ নিয়ন্ত্রণ, নিঃশ্বাস গুলা ফেলো, নিঃশ্বাস ফেলে দেখবে যে আমাদের নিঃশ্বাস কিন্তু অলওয়েজ গরম থাকে, তার মানে এটা তাপে নিয়ন্ত্রণ করতেছে। এসিড ক্ষারের সামতা রক্ষা, নিঃশ্বাসের মাধ্যমে আমি কার্বন ডাইঅক্সাইড বের করে দিচ্ছি। বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে অ্যাসিডিটি হয়ে যায়। যখন বডিতে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে তখন আমি ঘন ঘন নিঃশ্বাস ফেলে কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিব। বডির যে পিএইচটা আছে পিএইচটা নর্মাল রেঞ্জে চলে আসবে। শব্দ উৎপাদন, আমাদের ল্যারিংস এর মাধ্যমে শব্দ উৎপাদন করি। হোমিওস্ট্যাসিস, হোমিওস্ট্যাসিস মানে কি, আমাদের বডির নর্মাল যে কন্ডিশন, ওই নর্মাল কন্ডিশন মেনটেন করাটাই হলো আমার হোমিওস্ট্যাসিস। তারপর হলো উদ্বেগ গ্যাস, আমাদের এই যে বিভিন্ন ডিজিজ কন্ডিশনে বিভিন্ন রোগ হলে দেখা যায় যে নাক দিয়ে যে নিঃশ্বাসটা বেরোয়, নিঃশ্বাসে একটা গন্ধ পাওয়া যায়, যেমন ক্লোরোফর্ম, ইথার। যেমন ডায়াবেটিস যাদের খুব ক্রনিক হয়ে যায়, তাদের নাকে কিন্তু একটা নিঃশ্বাসের সাথে মিষ্টি গন্ধ পাওয়া যায়। ঠিক আছে, মিষ্টি একটা গন্ধ পাওয়া যায় তাদের নাক থেকে। তারপরে দূষিত পদার্থের প্রবেশ ঘটে, যে মিউকোসিলিয়ারি ব্যারিয়ার, সিলিয়া, এগুলো দ্বারা দূষিত পদার্থকে ভিতরে ঢুকতে দেয় না। হরমোন আয়নের ঘনত্ব রক্ষা, এটাতে ইম্পর্টেন্ট কিছু না লাগবে না। এখন এই শ্বসনতন্ত্রের কাজ যখন শেষ, শ্বসনতন্ত্রের কাজটা শেষ হলে তোমরা এর নিচে যেটা আছে ফুসফুসের অনুচ্ছেদের একটা চিত্র আছে। ফুসফুসের অনুচ্ছেদের চিত্রটা থেকে তোমরা যেটা জানবা, এটা হলো এই যে দুইটা অ্যালভিওলাই কিভাবে আলাদা থাকে। ধরো এ হলো আমার একটা অ্যালভিওলাই, এ হলো আর একটা অ্যালভিওলাই। তো দুইটা অ্যালভিওলাইকে যে একটা পর্দা, ব্যবধায়ক পর্দা আলাদা করে রাখে, এখানে একটা পর্দা এই দুইটা অ্যালভিওলাইকে আলাদা করে রাখছে, এই পর্দাটাকে আমরা বলি ট্রাবেকুলি। ট্রাবে কুলি। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত হলো আমার অ্যালভিওলাসের পড়ালেখা। আশা করি সবাই বুঝতে পারছো। বুঝতে পারলে এখন আমরা আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে ওইগুলোতে একটা একটা করে আমরা সামনে এগোতে থাকবো। সবাই বুঝতে পারছো কিনা একটু রেসপন্স করো তো, একটু রেসপন্স করো তো, এতটুকু পর্যন্ত যা পড়াইছি বুঝছো কিনা। অহনা, ফাহিম, যা পড়াইছি এতক্ষণ বুঝতে পারছো? রাফি,
অভিষেক, জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু রেসপন্স করিও। তোমরা রেসপন্স না করলে আমি আসলে বুঝতে পারি না কাকে পড়াইতেছি নাকি, কারণ এটা তো অনলাইন ক্লাস, একটু ইন্টারাকশন না থাকলে আসলে পড়ানোটা টাফ হয়ে যায়। ঠিক আছে, আমি যখন কোশ্চেন করবো কোনো কিছু একটু রেসপন্স করার চেষ্টা করিও সবাই। আচ্ছা আসো তাহলে, আমার অ্যালভিওলাসের টপিকটা শেষ। তো চলো অ্যালভিওলাসের টপিক থেকে তাহলে আমি কি কি দেখলাম আমি আবার একটু তোমাদেরকে সামারি করি। অ্যালভিওলাসের গঠন, অ্যালভিওলাস কি? অ্যালভিওলাস হলো ফুসফুসের কার্যকরী একক। এখানে তিন ধরনের সেল থাকে এটা দেখলাম। তিন ধরনের সেলের মধ্যে টাইপ 1 নিউমোসাইটামা সার্ফেক্টেন্ট ক্ষরণ করে। সার্ফেক্টেন্ট নিয়ে আমরা অনেক কিছু দেখলাম, যেটা তরলের পৃষ্ঠটান হ্রাস করে, তারপরে ফুসফুসটাকে চুপসে যেতে দেয় না, এই জিনিসগুলো দেখলাম। এরপরে গিয়ে আমরা দেখলাম যে সার্ফেক্টেন্ট যদি ক্ষরণ না হয় বাচ্চাদের একটা রোগ হয়, এটাকে বলা হয় এআরডিএস। তারপরে আমরা অ্যালভিওলাসের গঠন দেখলাম, শেষে বই থেকে আমরা শ্বসন তন্ত্রের কাজ দেখলাম। এখন আসো আমরা এখন আমাদের যে সিকিউতে মেইনলি যে টপিক গুলো আসে ওইগুলোতে আমরা আহ চলে আসবো। তো সিকিউতে মেইনলি যে টপিক গুলো আসে এগুলো পড়ার আগে আমাদের কিছু বেসিক সম্পর্কে জানা লাগবে। তো এখনকার বেসিক আমরা যে জিনিসগুলো জানবো, প্রথম হলো গিয়ে আমরা শ্বসন পেশি সম্পর্কে জানবো। যে আমাদের শ্বসন কার্য চালানোর জন্য তো কিছু পেশি কাজ করে, শ্বসন পেশি ছাড়া। তো আমাদের শ্বসন পেশি হলো মূলত দুইটা। এর মধ্যে একটা হলো ইন্টারকোস্টাল পেশি। ইন্টারকোস্টাল পেশি বা মাসেল, আমি ইংলিশে লিখতেছি ইন্টারকোস্টাল মাসেল। আর দুই নাম্বারটা হলো ডায়াফ্রাম। ডায়াফ্রাম। ইন্টারকোস্টাল মাসেলটা কি? ইন্টারকোস্টাল মাসেলটা হলো আমাদের বুকে আমরা জানি কি আছে, রিবস আছে। ধরো এই একটা রিবস, এই আর একটা রিবস। তাহলে এই যে দুইটা রিবস বা পরশুকা, দুইটা রিবস বা পরশুকার মাঝখানে তোমার, দুইটা রিবস বা পরশুকার মাঝখানে আমার মাসেল থাকে। তুমি তোমার বুকের রিজিয়নে হাত দিয়ে দেখতে পারো, এই যে তুমি হাড্ডি গুলো ধরতে পারতেছো, এর মাঝখানে দুইটা হাড্ডির মাঝখানে কিন্তু মাসেল আছে। এই যে এখানে যে মাসেল গুলা থাকতেছে এগুলাকে বলা হচ্ছে তোমার ইন্টারকোস্টাল মাসেল। দেখো নাম বাঙাইলে অনেক ইজি, ইন্টার, ইন্টার মানে হলো মাঝে, কোস্টাল, কোস্টাল মানে কোষ্ঠ, কোষ্ঠ আসলে রিবস, তাহলে রিবস এর মাঝে যে মাসেলটা থাকে সেটাকে আমরা বলি ইন্টারকোস্টাল মাসেল। তাহলে আমার একটা মাসেল গেল। এখন আসো দুই নাম্বার। দুই নাম্বারে আমার যে মাসেলটা আছে সেটা হলো ডায়াফ্রাম। ডায়াফ্রাম কি জিনিস? ডায়াফ্রাম কি জিনিস আমি তোমাদের অলরেডি অনেকবার শিখেছি। এ হলো যদি আমার বডি হয়, তাহলে এই যে আমার এটা হলো বুকের রিজিয়ন, এটা হলো বুক, আর এটা হলো উদর বা অ্যাবডোমেন, উদর। তো এই বুক এবং উদর, এই দুইটা রিজিয়নকে আমার যে একটা মাসেল আলাদা করছে, একটা ছাতার মতো মাসেল, এটা একটা ছাতার মতো আমব্রেলা শেপ, এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার ডায়াফ্রাম। তাহলে এটাই হলো আমার ডায়াফ্রাম। ঠিক আছে, তো আমাদের এই দুইটা মাসেল সম্পর্কে আইডিয়া থাকা লাগবে যে এই দুইটা মাসেল কোথায় থাকে। তাহলে আমরা নেক্সট তোমাদেরকে যে পড়াগুলো পড়াবো এগুলো তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে। তো আসো এখন আমরা যে জিনিসটা করব সেটা হলো শ্বাস প্রশ্বাস ক্রিয়া। 100% ইম্পর্টেন্ট টপিক, সবাই এটাতে 100% দিয়ে রাখো। টপিক হলো শ্বাস প্রশ্বাস ক্রিয়া বা শ্বসন প্রক্রিয়া। আমি শ্বসন প্রক্রিয়ায় লিখছি, শ্বসন প্রক্রিয়া হলো টপিকের নাম। সো আমাদের যে শ্বসন আছে, শ্বসন হলো গিয়ে তোমার দুইটা অংশের সমন্বয়ে গঠিত। কি কি? আমাদের শ্বসনে আছে প্রশ্বাস, আরেকটা হলো নিঃশ্বাস। প্রশ্বাস কি জিনিস, নিঃশ্বাস কি জিনিস? প্রশ্বাস মানে শ্বাস গ্রহণ, আমরা যে বাতাস থেকে শ্বাস গ্রহণ করছি এটা হলো প্রশ্বাস। নিঃশ্বাস কি জিনিস? নিঃশ্বাস হলো বাতাস ত্যাগ করা। তো এখান থেকে আমাদের আরেকটা ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, এখন আমি যেটা বলবো সবাই 100% কনসেন্ট্রেশন করো। প্রশ্বাসটা হলো একটা অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস, অ্যাক্টিভ প্রসেস মানে এটা আমাদের ইচ্ছাধীন, এটা আমাদের ইচ্ছা কর্তৃক নিয়ন্ত্রিত, এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর নিঃশ্বাসটা হলো একটা প্যাসিভ প্রসেস, মানে এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, এটা অটোমেটিক হবে। তো কি, প্রশ্বাসটা আমরা কিভাবে করি? প্রশ্বাসটা আমরা যে নিয়ন্ত্রণ করতে পারি সেটা আমরা করি, এই যে আমি তোমাদেরকে শ্বাসপেশি পড়ালাম একটু আগে দুইটা, ইন্টারকোস্টাল এবং ডায়াফ্রাম। এই শ্বাসপেশির সংকোচনের মাধ্যমে প্রশ্বাসটা ঘটে, শ্বাসপেশির সংকোচনের মাধ্যমে। আর নিঃশ্বাসটা হলো অটোমেটিক হবে। অটোমেটিক হবে মানে কি, তুমি প্রশ্বাস গ্রহণ করাটা তোমার উপরে, তুমি চাইলে প্রশ্বাস গ্রহণ করতে পারবা, কিন্তু যখন তুমি একবার প্রশ্বাস গ্রহণ করবা তখন তোমাকে মাস্ট বি নিঃশ্বাস ত্যাগ করতেই হবে। ওইটা তুমি চাইলেও করতে হবে, না চাইলেও করতে হবে। এ কারণে দেখবা যে বলা হয় যে অমুক ব্যক্তি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কারণ কেন শেষ প্রশ্বাস ত্যাগ করলেন, গ্রহণ করলেন বলে না, কারণ প্রশ্বাস গ্রহণ করা পর্যন্ত তো তার সেন্স আছে, সে জীবিত আছে। যখন প্রশ্বাস গ্রহণ শেষ, এরপরে সে মারা গেছে, তাকে মাস্ট বি নিঃশ্বাস ত্যাগ করতেই হবে। তাহলে প্রশ্বাস গ্রহণ করাটা যদিও আমার কন্ট্রোলে আছে, নিঃশ্বাস গ্রহণ, নিঃশ্বাস ত্যাগ করাটা ওটা হলো
আমি প্রশ্বাস গ্রহণ করলে নিঃশ্বাস আমাকে মাস্ট বি ছাড়তেই হবে, বুঝছো? এই কারণে প্রশ্বাসটাকে বলা হয় অ্যাক্টিভ প্রসেস, নিঃশ্বাসটাকে বলা হয় প্যাসিভ প্রসেস। এখন আসো আমরা শ্বাস প্রশ্বাস কিভাবে হয় আমরা দেখি। সো দেখো, আমি এখন কি করবো, আমি এখন হলো প্রশ্বাস প্রক্রিয়া বা শ্বাস গ্রহণ, আমি তোমাদেরকে প্রশ্বাস প্রক্রিয়াটা দেখাবো। প্রশ্বাস প্রক্রিয়া, প্রশ্বাস প্রক্রিয়া, প্রশ্বাস প্রক্রিয়াটা আমরা এখন দেখবো। তো প্রশ্বাস প্রক্রিয়া যদি আমরা দেখতে যাই তাহলে আমার কি হবে, আমার প্রশ্বাস কিভাবে হয় আমি তোমাদেরকে অলরেডি পড়াইছি। প্রশ্বাস হয় আমার শ্বাসপেশি সংকোচনের মাধ্যমে। তো আমার শ্বাসপেশি কয়টা? শ্বসন পেশি বা শ্বাসপেশি সংকোচন। প্রশ্বাসটা হবে শ্বাসপেশি সংকোচন। তো শ্বাসপেশি সংকোচন যদি হয় তাহলে শ্বাসপেশি হলো আমার টোটাল দুইটা, একটা হলো ইন্টারকোস্টাল মাসেল আর একটা হলো ডায়াফ্রাম। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখছি, একটা হলো ইন্টারকোস্টাল মাসেল, একটা হলো ডায়াফ্রাম। এখন যখন তোমার ইন্টারকোস্টাল যে পেশি আছে সেটা সংকোচন হবে, তখন তুমি এখন তখন তোমার যে বুক আছে বা থোরাসিক রিজিয়ন, বুকের রিজিয়নের তোমার তখন অনুদৈর্ঘ্য প্রস্থ বাড়বে। অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বা প্রস্থ বরাবর বাড়ে। প্রস্থ, সরি অনুদৈর্ঘ্য না, একটু ভুল হয়েছে, আমি এটা একটু কারেকশন করি। এটা হলো যখন তোমার, আচ্ছা বাকিরা কথা শুনতেছো? ফাইম বললো ও নাকি ক্লাসে জয়েন করতে পারতেছে না, বাকিদের কারো সমস্যা হচ্ছে? জানাও তো একটু। হ্যালো, বাকিরা কেউ একটু রেসপন্স করো, তোমাদের কাছে তোমরা ঠিকভাবে দেখতে কথাটা পারতেছো কিনা? আটকে আছে, কথা আটকে হ্যাঁ, আছে, কথাটা আচ্ছা ওইটা আটকে হয়তো আছে। তোমার, হ্যাঁ হ্যাঁ, এটা তোমার নেটের সমস্যার কারণে হতে পারে। আমার এখান থেকে তো ঠিকভাবে দেখা যাচ্ছে। জি ভাই, আমার এখানে একটু ডিস্টার্ব দেখা দিতেছে নেটের কারণে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়া করতেছি, সমস্যার কিছু নাই। তোমরা দেখো, বাকিটা আমি আবার রিভিউ করে দিই। তো আমার এখানে যেটা চেয়েছিলাম, আমার হলো প্রশ্বাসটা হয় কিভাবে? প্রশ্বাসটা হয় মূলত সংকোচনের কারণে, পেশি সংকোচনের কারণে। এখন আমার পেশি হলো দুইটা, একটা হলো ইন্টারকোস্টাল আর একটা হলো ডায়াফ্রাম। যখন তোমার ইন্টারকোস্টাল পেশিটা তোমার সংকোচন হবে তখন তোমার যে কাজটা হয় সেটা হলো প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর ব্যাস বাড়ে, মানে অনুপ্রস্থ ব্যাস বাড়বে। তাহলে ইন্টারকোস্টাল পেশি যখন তোমার সংকোচন হবে তখন তোমার প্রস্থ বরাবর ব্যাস বাড়বে, এটাকে বলা হয় অনুপ্রস্থ বাড়া। কি জিনিস আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো একটু পরে। অনুপ্রস্থ ব্যাস বাড়বে। এখন অনুপ্রস্থ ব্যাস বাড়া কি দেখো, তুমি একেবারে বুক ফুলে বড় করে নিঃশ্বাস নাও। নিঃশ্বাস নিলে দেখো তো তোমার কি হচ্ছে, তোমার বুকের যে ছাতিটা আছে ছাতিটা কি হচ্ছে, ফুলে যাচ্ছে। ছাতিটা যখন আমি নিঃশ্বাস নিচ্ছি না নর্মাল কন্ডিশনে তখন আছে একভাবে, আমি জোর করে নিঃশ্বাস নিচ্ছি তাহলে আমার কি হচ্ছে, বুকের ছাতিটা ফুলে যাচ্ছে। বুকের ছাতি ফোলা মানে কি, আমার যে অগ্রপশ্চাৎ মানে অনুপ্রস্থ বরাবর যে ব্যাসটা আছে, প্রস্থ বরাবর ব্যাসটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তো ইন্টারকোস্টাল মাসেল যখন আমার সংকোচন হয় তখন আমার প্রস্থ বরাবর আমার ব্যাসটা বাড়ে, তার মানে কি হচ্ছে, আমার বুক সামনের দিকে আগে যাচ্ছে, এটাকে বলে প্রস্থ বরাবর। আর যখন ডায়াফ্রাম যে মাসেলটা আছে এটা যখন সংকোচন হবে, ডায়াফ্রাম সংকোচন হলে কি হবে দেখো, ডায়াফ্রাম মাসেলটা আমার কিভাবে থাকে, এটা যদি আমার বক্ষ হয় আর এটা হলো উদর, এই দুইটার মাঝখানে আছে ডায়াফ্রাম। ডায়াফ্রাম মাসেলটা নর্মালি থাকে এই যে ছাতার মতো, এভাবে থাকে। এখন একটা মাসেল এভাবে ছাতার মতো আছে, ঠিক আছে? যখন ডায়াফ্রামটা সংকোচন হবে তখন সেটা ছাতার মতো কন্ডিশন থেকে সেটা তখন হয়ে যাবে এরকম সোজা, সোজা হয়ে যাবে। তাহলে দেখো, এটা ছিল এমন, এটা এখন হয়ে গেছে এরকম সোজা। তাহলে তুমি এখন একটা জিনিস খেয়াল করো, যখন সেটা নর্মাল কন্ডিশনে ছিল তখন দৈর্ঘ্য কতটুকু ছিল, তখন দৈর্ঘ্য ছিল এতটুকু। আর যখন এটা সংকুচিত হয়ে সোজা হয়ে গেছে তখন এটা দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাইলে ডায়াফ্রাম পেশি যখন সংকোচন হয় তখন দেখো তো কোন বরাবর মানে বৃদ্ধিটা ঘটছে, বৃদ্ধিটা ঘটছে দৈর্ঘ্য বরাবর। তাহলে ডায়াফ্রাম পেশির সংকোচনে বৃদ্ধি ঘটবে অনুদৈর্ঘ্য, অনুদৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তাহলে অনুদৈর্ঘ্য বৃদ্ধি, অনুদৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। ঠিক আছে, অনুদৈর্ঘ্য বৃদ্ধি। এখন আলটিমেটলি আমার অনুপ্রস্থ বরাবরও বৃদ্ধি ঘটছে, অনুদৈর্ঘ্য বরাবরও বৃদ্ধি ঘটছে। দুইটা বৃদ্ধির মাধ্যমে আলটিমেটলি কি হয়েছে, বৃদ্ধির মাধ্যমে আলটিমেটলি আমার যে বক্ষ গহ্বর আছে, বক্ষ গহ্বরের বক্ষ গহ্বরের গহ্বরের আয়তন বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে? আয়তন। এখন আয়তন বৃদ্ধি পেয়েছে। এখন তোমরা আমাকে একটা বলো, তোমরা এতদিনে কেমিস্ট্রিতে পড়ার কথা, আমাদের একটা সূত্র আছে, আহ বয়েলের সূত্র। বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, বি ইজ প্রপোর্শনাল টু 1/p। তাহলে যখন আয়তন বৃদ্ধি পায় তখন আমার প্রেসারের কি হবে, প্রেসার কমে যাবে। তাহলে বক্ষ গহ্বরের আয়তন যখন বৃদ্ধি পেয়েছে তখন বক্ষ গহ্বরে
চাপ কমে গেছে, চাপ কমে গেছে। এখন যখন চাপটা কমে, এক সময় চাপ কমতে কমতে কি হয়ে যায়, আমার বুকের ভিতরে যে চাপ আছে বাতাসের চাপ, আর বাইরের পরিবেশে যে বাতাসের চাপ, সেটা আমার বুকের ভিতরে চাপটা বাইরের বাতাসের চাপ থেকে কম হয়ে যায়। ধরো তোমার বাইরে চাপ হলো গিয়ে আমরা একটা সাপোজ মান ধরতেছি, বাইরে চাপ হলো ধরো 15 মিলিমিটার অফ মার্কারি বায়ু চাপ, আর আমার বুকের ভিতর হয়ে গেছে কত, 8 মিলিমিটার অফ মার্কারি। তো যখন আমার বাইরে বাতাসের চাপ বুকের ভিতরে বাতাসের চাপ থেকে বেশি, আমরা জানি তখন কি ঘটে, তখন ঘটবে ব্যাপন। ব্যাপন কেন ঘটে আমরা জানি, ব্যাপনের মাধ্যমে কি ঘটে, অধিক চাপের এলাকা থেকে নিম্ন চাপের এলাকার দিকে বাতাসটা চলে আসবে। তাহলে বক্ষ গহ্বরের চাপ যখন বাড়বে, বক্ষ গহ্বরের চাপ বাড়লে কি হবে, বক্ষ গহ্বরের চাপ বৃদ্ধি পেলে আমাদের এখানে মূলত যেটা ঘটে, ফুসফুসের আয়তন বাড়তেছে, বক্ষ গহ্বরের আয়তন বা ফুসফুসের আয়তন বাড়ে, তারপর বক্ষ গহ্বরের চাপ বাড়ে। চাপ বাড়লে ব্যাপন প্রক্রিয়ায় পরিবেশ থেকে পরিবেশ থেকে পরিবেশ থেকে ফুসফুসে বাতাস প্রবেশ করে। আর যখনই তোমার ফুসফুসে বাতাস প্রবেশ করছে, তখন তোমার কি হয়েছে, তুমি মূলত কি নিছো, বাতাস নেওয়া মানে কি, বাতাস নেওয়া মানে হলো প্রশ্বাস। ঠিক আছে, প্রশ্বাস। তাহলে এই যে দেখছো, প্রশ্বাসটা হলো আমার কোন ধরনের প্রক্রিয়া, প্রশ্বাসটা হলো আমার একটা অ্যাক্টিভ প্রক্রিয়া। তাহলে আমি আবার একটু রিভিউ করি, আমার এখানে কি হচ্ছে, আমার প্রথমে হলো শ্বাসপেশি, ইন্টারকোস্টাল মাসেল এবং ডায়াফ্রাম, এই দুইটা সংকোচন হবে। ইন্টারকোস্টাল মাসেল সংকোচন হলে আমার প্রস্থ বরাবর ব্যাস বাড়ে, আর ডায়াফ্রাম সংকোচনের দৈর্ঘ্য বরাবর ব্যাস বাড়ে। আলটিমেটলি কি বাড়তেছে, আমার বক্ষ গহ্বর বা ফুসফুসের আয়তন বাড়তেছে। ফুসফুসের আয়তন বাড়লে ফুসফুসের চাপ কি হবে, ফুসফুসের চাপ কমে যাবে। এখন ফুসফুসের যদি চাপ কমে যায়, তাহলে পরিবেশের চাপ বেশি, ফুসফুসের চাপ কম, তাহলে পরিবেশ থেকে ফুসফুসে ব্যাপনের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়া বাতাস প্রবেশ করবে। আর বাতাস প্রবেশ করাটাই কি, এটা হলো প্রশ্বাস। এখন হলো প্রশ্বাস যখন তোমরা পারবা, নিঃশ্বাস তোমাদের কাছে কোনো ব্যাপার না। এখন দেখো প্রশ্বাসে আমার কি হয়েছে, প্রশ্বাস হলো গিয়ে আমার মস্তিষ্ক থেকে একটা সিগন্যাল আসার মাধ্যমে আমার এই সংকোচন করছে, আমরা দেখবো এটা মস্তিষ্কের যে নিয়ন্ত্রণ, ওইটা আমরা আরেকটু পরে দেখবো। তো এখন নিঃশ্বাসটা হলো কি, আমি তোমাদের বলছি নিঃশ্বাসের উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। তো নিঃশ্বাসটা হলো একটা প্যাসিভ প্রসেস। তো এখানে কি করবে, নিঃশ্বাসটাতে আমার মেইনলি করতেছে কি, আমার যে প্রস্থ আছে, এই যে জিনিসগুলোতে কি ছিল, সংকোচন হয়েছিল, এখন এখানে সংকোচন না হয় তখন প্রসারণ ঘটবে। প্রসারণ ঘটলে বক্ষ গহ্বর আয়তন, এখানে যে সংকোচন ছিল, আমি এটা অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, লাল কালার দিয়ে যেগুলো দেখাবো মনে করবে এগুলো হলো আমার নিঃশ্বাস প্রক্রিয়ার জন্য। তাহলে আমার এখানে ইন্টারকোস্টাল মাসল এবং ডায়াফ্রাম, এই দুইটার এখানে সংকোচন যেটা হয়েছিল সেটা হবে তখন প্রসারণ। এখন হবে প্রসারণ। তো প্রসারণ ঘটলে আলটিমেটলি কি হবে, প্রসারণ ঘটলে তোমার আলটিমেটলি বক্ষ গহ্বরের যে আয়তনটা আছে, বক্ষ গহ্বরের আয়তন হবে কমে যাবে। বক্ষ গহ্বরের আয়তন যদি কমে যায়, আমরা আবার জানি V is proportional to 1/p, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে বক্ষ গহ্বরের চাপ বেড়ে যাবে। এখন তোমার বুকের ফুসফুসের ভিতরে চাপ বেশি, পরিবেশের চাপ কম, তাহলে কি হবে, তোমার ফুসফুস থেকে বাতাসটা তখন বাইরে চলে যাবে। তাহলে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হবে, এখানে আসছিল পরিবেশ থেকে ফুসফুসে আসছিল, তখন চলে যাবে কোথায়, ফুসফুস থেকে পরিবেশে বাতাসটা চলে যাবে। আর ফুসফুস থেকে যখন পরিবেশে বাতাসটা বের হয়ে যায়, এই জিনিসটাকে আমি কি বলি, এই জিনিসটাকে আমি বলি নিঃশ্বাস। ঠিক আছে, তো প্রশ্বাস নিঃশ্বাস যখন নিয়ন্ত্রণ চাইবে, তখন তোমাকে এই যে গ্রাফ করে, এই যে তোমার ফ্লোচার্ট দিয়ে এই দুইটা জিনিস দেখানো লাগবে। বলতো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এই দুইটা প্রসেস, ক্লিয়ার হয়েছে কিনা একটু রেসপন্স করো তো, এতটুকু বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। আচ্ছা, বাকিরা বুঝতে পারছো কিনা, বাকি যারা আছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমরা একটা 100% ইম্পর্টেন্ট যে টপিক গুলো ছিল, তার মধ্যে একটা কিন্তু আমরা শেষ করে ফেলছি। তোমরা দেখো আমাদের এখান থেকে আমি যে তোমাদের 100% টপিক দিয়েছিলাম, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট 100% না, সরি 5 স্টার টপিকের মধ্যে একটা ছিল কি, প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ। তার মানে আমাদের একটা প্রশ্বাস এখান থেকে, একটা সিস্টেম এখান থেকে শেষ। এখন এটা শেষ হলে আমরা নেক্সট অন্য একটা টপিকে জাম্প করি। তাহলে আমাদের এটা গেল। আসো, যখন আমাদের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ শেষ, এরপরে আমরা যে টপিকটাতে যাব, এখন আমরা দেখবো প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রম নিয়ন্ত্রণ। তো এই টপিকটা হলো অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এটা থেকে, এটা একটু কঠিন টপিক যদিও, তারপরে এটা থেকে মাঝে 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 কোশ্চেন দেয়, কিন্তু তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকার জন্য এই টপিকটা তোমাদেরকে 100% বোঝা লাগবে। আমি যখন তোমাদেরকে রিভিশনের জন্য পড়াবো তখন এই টপিক গুলো পড়াবো না। এখন একাডেমিকে আমি পড়াচ্ছি যথেষ্ট ধীরে সুস্থে ডিটেলসে জিনিসটা পড়াচ্ছি, যেটা পড়াচ্ছি যতটুকু পড়াচ্ছি এই জিনিসগুলো নিজেদের মধ্যে নেওয়ার চেষ্টা করো, তাহলে আলটিমেটলি তোমরাই লাভবান হবা, জিনিসগুলা বুঝতে তোমাদের জন্য ইজি হবে। তো আসো, এখন আমাদের টপিকের নাম হলো প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ। এই যে আমি বলছি তুমি প্রশ্বাস নিচ্ছ, সংকোচন ঘটছে, সংকোচন, মাসেলের সংকোচনের জন্য তো কেউ না কেউ সিগন্যাল দেওয়া লাগে, কোনো একটা নিয়ন্ত্রণ আছে না তার, এই যে নিয়ন্ত্রণটাই আমরা এখন করবো।
যে জিনিসটা কিভাবে নিয়ন্ত্রণ হয়। তো আমাদের এই যে প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ, এই জিনিসটা মূলত ঘটে দুইভাবে। প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণটা ঘটে দুইভাবে। একটা হলো আমাদের প্রশ্বাস নিয়ন্ত্রণটা করে তোমার স্নায়বিক নিয়ন্ত্রণ, এটা হলো গিয়ে স্নায়ু দ্বারা নিয়ন্ত্রণ। প্রথমটা হলো স্নায়বিক নিয়ন্ত্রণ, যেটা আমাদের মস্তিষ্ক স্নায়ু এগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণ। আর আরেকটা হলো গিয়ে রাসায়নিক নিয়ন্ত্রণ। রাসায়নিক নিয়ন্ত্রণ। তো স্নায়বিক নিয়ন্ত্রণ যে জিনিসটা আছে, স্নায়বিক নিয়ন্ত্রণটা কন্ট্রোল করতেছে, এটা কন্ট্রোল করে আমাদের মস্তিষ্কের শ্বসন কেন্দ্র, কন্ট্রোল করে মস্তিষ্কের শ্বসন কেন্দ্র। আর যে রাসায়নিক নিয়ন্ত্রণটা আছে, এটা রিসিভ করে কে? রাসায়নিক নিয়ন্ত্রণটা কন্ট্রোল করে আমার বডিতে কিছু কেমো রিসেপ্টর আছে। কেমো রিসেপ্টর, কেমো মানে কেমিক্যাল, রিসেপ্টর মানে যে কেমিক্যালের কোনো চেঞ্জ বুঝতে পারে এই রিসেপ্টর মাধ্যমে, তাদেরকে বলা হয় কেমো রিসেপ্টর। ঠিক আছে? তো এই দুইটা জিনিস, তো আমার স্নায়বিক নিয়ন্ত্রণটা কন্ট্রোল করতেছে মস্তিষ্কের শ্বসন কেন্দ্র, আর রাসায়নিক নিয়ন্ত্রণটা রিসিভ করতেছে কেমো রিসেপ্টর। এখন এই যে কেমো রিসেপ্টরটা আছে, কেমো রিসেপ্টরটা কখন আমার উত্তেজিত হবে? কেমো রিসেপ্টরটা আমার সবসময় উত্তেজিত হয় না। তো কেমো রিসেপ্টরটা উত্তেজিত হয়, এটা উত্তেজিত হয় তিনটা জিনিসের উপরে। অক্সিজেনের মাত্রা দেখে, বডিতে যদি অক্সিজেনের মাত্রা কমে যায় তখন সেটা উত্তেজিত হবে। বডিতে যদি কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে গেছে তখন সেটা উত্তেজিত হবে। আর বডিতে এস প্লাস আয়ন বা হাইড্রোজেন আয়নের মাত্রা, প্রোটনের মাত্রা বেড়ে গেছে তখন সেটা উত্তেজিত হবে। তো এই কেসগুলোতে আমার কেমো রিসেপ্টর উত্তেজিত হয়। তো দেখো, কেমো রিসেপ্টর যখন উত্তেজিত হবে তখন সেটা কি করবে? সেটা আমার মাসেল গুলোর সংকোচন ঘটাবে। মাসেল গুলোর সংকোচন ঘটলে আলটিমেটলি কি হবে? নিঃশ্বাস হবে। নিঃশ্বাসের মাধ্যমে, সরি, প্রশ্বাস হবে। প্রশ্বাসের মাধ্যমে আমরা কি করব? এই যে অক্সিজেনের মাত্রা কমে গেছিল, অক্সিজেনটাকে আমি বডিতে নিয়ে নিব। আর যখন প্রশ্বাস হবে তার প্যাসিভলি তখন কি হতে হবে? অটোমেটিক আমার নিঃশ্বাস হবে। নিঃশ্বাস হলে কার্বন ডাইঅক্সাইড এবং যে হাইড্রোজেন আছে এটা তখন বডি থেকে বের হয়ে যাবে। তো এই জিনিসগুলো আসবে সামনে, আমি তোমাদেরকে পড়াবো, টেনশনে কিছু নেই। এখন আসো আমি কেমো রিসেপ্টরটা দেখছি, আর হলো স্নায়বিক নিয়ন্ত্রণ। স্নায়বিক নিয়ন্ত্রণকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের শ্বসন কেন্দ্র। তো এই যে শ্বসন কেন্দ্র, মস্তিষ্কে আমার শ্বসন কেন্দ্র আছে টোটাল চারটা শ্বসন কেন্দ্র আছে। তো এই চারটা শ্বসন কেন্দ্রের মধ্যে দুইটা থাকে আমার মস্তিষ্কের মেরুলাতে। দুইটা থাকে মস্তিষ্কের কোথায়? দুইটা থাকে মস্তিষ্কের মেরুলাতে। আর দুইটা থাকবে মস্তিষ্কের পঞ্চে। এগুলা কি জিনিস? এগুলো আমি তোমাদেরকে অষ্টম অধ্যায় যখন পড়াবো জুলজিতে, তখন এই জিনিসগুলো তোমরা ভালোভাবে জানতে পারবা। এখন just নামগুলো জেনে রাখো যে আমার মস্তিষ্কের একটা পার্ট আছে পন্স নামে, আর একটা আছে মেডুলা নামে। তো আমার এই যে মেডুলা আছে, মেডুলাতে আবার দুইটা কেন্দ্র আছে। টোটাল চারটা কেন্দ্রের মধ্যে মেডুলাতে দুইটা কেন্দ্র। একটার নাম হলো গিয়ে প্রশ্বাস কেন্দ্র, আরেকটার নাম হলো গিয়ে নিঃশ্বাস কেন্দ্র। আর ফন্সেও আমার দুইটা কেন্দ্র আছে। একটার নাম হলো গিয়ে নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক, টক্সিক না কিন্তু, নিউমোট্যাক্সিক সেন্টার। ঠিক আছে? আর আরেকটা হলো গিয়ে অ্যাপনিউস্টিক সেন্টার, অ্যাপনিউস্টিক সেন্টার। ঠিক আছে? এগুলো হলো আমার টোটাল চারটা কেন্দ্র। তো এখান থেকে তোমরা একটা জিনিস এখনই জেনে রাখো, আমি তোমাদেরকে এটা আগেই বলে দিই। এই যে আমার নিউমোট্যাক্সিক সেন্টার, নিউমোট্যাক্সিক সেন্টারটার সাথে আমার কানেকশন হলো প্রশ্বাস কেন্দ্র। মানে নিউমোট্যাক্সিক সেন্টার থেকে সিগন্যাল প্রশ্বাস কেন্দ্রে যায় তখন প্রশ্বাস ঘটে। অ্যাপনিউস্টিক সেন্টারের সাথে কানেকশন হলো নিঃশ্বাস কেন্দ্র। অ্যাপনিউস্টিক সেন্টার থেকে কানেকশন বা সিগন্যাল নিঃশ্বাস কেন্দ্রে যাবে তখন আমার নিঃশ্বাসটা ঘটবে। ঠিক আছে? কারণ কথা আসতে পারে যে ভাই আপনি তো বলছেন যে নিঃশ্বাস একটা প্যাসিভ, প্রশ্বাস ঘটলে নিঃশ্বাস ঘটবেই। দেখো, নিঃশ্বাস প্যাসিভ, কিন্তু মাঝে মাঝে আমরা কি করি? ইচ্ছাকৃত ভাবে নিঃশ্বাস ফলাইতেছি না। ধরো আমার নর্মালি কি হয়, প্রশ্বাস নিলে আমি নিঃশ্বাস ছাড়বো, কিন্তু এখন আমি কি করতেছি? আমি ইচ্ছা করে বারবার ঘন ঘন নিঃশ্বাস ফেলতেছি। তাহলে এই জিনিসটা কি? এটা আমার ইচ্ছার অধীন না। তো এই যে ইচ্ছার অধীন জিনিসটা, এটা তো কে কন্ট্রোল করবে? হ্যাঁ, মস্তিষ্ক কন্ট্রোল করবে। তো তখন এটা, এই যে মস্তিষ্কের অ্যাপনিস্টিক সেন্টার আছে সেটা এদের নিঃশ্বাস কেন্দ্রকে কন্ট্রোল করে। এটা কোন ধরনের নিঃশ্বাসকে কন্ট্রোল করে? এটা হলো জোরপূর্বক, জোরপূর্বক। ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখি। তাহলে আমরা এই যে মস্তিষ্কের যে বিভিন্ন প্রশ্বাস নিঃশ্বাস কার্যক্রমের জন্য যারা কাজ করে তাদেরকে দেখলাম। এখন আমরা এই প্রসেস গুলো দেখবো, যে প্রশ্বাস কিভাবে হচ্ছে, নিঃশ্বাস কিভাবে হচ্ছে। এখন হলো আমরা এই জিনিসগুলা আস্তে আস্তে দেখবো। তো প্রথম আমরা যে জিনিসটা দেখি, প্রথমে চলো আমরা স্নায়বিক নিয়ন্ত্রণটা দেখি। তাহলে এখনকার আমাদের করার জিনিস হলো স্নায়বিক নিয়ন্ত্রণ। আমি আবারও বলতেছি, এই জায়গার টপিক গুলো একটু কঠিন। এগুলো তুমি প্রথমবার দেখলে, প্রথমবার বুঝতে তুমি পারবা না। তোমাকে এগুলা বারবার নোট করা লাগবে। আমি যে কথাগুলো বলছি এগুলো মার্ক করে রাখতে হবে, এগুলো বারবার পড়তে হবে, তখন পারবা। এই জিনিস আমিও যখন পড়ছি একবারে পারি নাই, আমার নিজের কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে তোমার মেডিকেলে ওঠার পরে। অ্যাডমিশন আমি দিয়ে দিছি, এই জিনিসগুলো আমার কাছে ক্লিয়ার হয়নি।
তো তোমরা এখন আশা করিও না যে একবারে পড়াতে এগুলো পেরে যাবা, বাট তোমাদেরকে বারবার করতে হবে। কোনো একটা টপিক যদি সমস্যা হয় আমাকে বলতে হবে, কারণ আমি যেহেতু পড়াচ্ছি আমি তোমাকে এই জিনিসটা আবার এক্সপ্লেন করতে পারবো। তো না বুঝে থাকা যাবে না, না বুঝে থাকা একটা পাপ। পড়ে তুমি পারতেছো না, এটা একটা ভালো জিনিস। তুমি পড়তেছো পারতেছো না, তুমি আজকে পারো না কালকে পারবা, কিন্তু তুমি না বুঝে একটা জিনিস স্কিপ করে গেলে এটা কিন্তু একটা পাপের পর্যায়ে পড়ে। তো এই কাজকে ভুলেও করবা না। আসলে আমরা স্নায়বিক নিয়ন্ত্রণ দেখি। স্নায়বিক নিয়ন্ত্রণটা কিভাবে হচ্ছে ওই জিনিস আগে আমরা দেখার জন্য আমাদের যে জিনিসটা বুঝতে হবে। দেখো, স্নায়বিক নিয়ন্ত্রণটা শুরু হবে রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে। রক্তে যদি কার্বন ডাই অক্সাইড বেড়ে যায়, দেখো তো কি করবে। রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে আমরা জানি আমার কে উত্তেজিত হবে। রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে উত্তেজিত হবে কেমোরিসেপ্টর, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় উত্তেজিত হবে কেমোরিসেপ্টর। তো রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল, কেমোরিসেপ্টর আছে আমাদের, কেমোরিসেপ্টর তখন উত্তেজিত হবে। কেমোরিসেপ্টর উত্তেজিত, কেমোরিসেপ্টর উত্তেজিত হওয়ার পরে সে সিগন্যালটা কোথায় পাঠাবে? কেমোরিসেপ্টর সিগন্যালটা পাঠাবে নিউমোট্যাক্সিক সেন্টারে। কার কাছে পাঠাবে? নিউমোট্যাক্সিক সেন্টারে। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টারকে সে নিউমোট্যাক্সিক সেন্টারে সিগন্যালটাকে পাঠায়। নিউমোট্যাক্সিক সেন্টার তখন সিগন্যালটা কাকে পাঠাবে? দেখো তো, নিউমোট্যাক্সিক থেকে সিগন্যালটা যাচ্ছে কোথায়? নিউমোট্যাক্সিক থেকে সিগন্যালটা যাবে আমার প্রশ্বাস কেন্দ্রে। তাহলে নিউমোট্যাক্সিক সেন্টার থেকে সিগন্যালটা চলে যাবে প্রশ্বাস কেন্দ্রে। প্রশ্বাস কেন্দ্রে যখন সিগন্যালটা যাবে, প্রশ্বাস কেন্দ্র তখন কি করবে? প্রশ্বাস কেন্দ্র আমার যে ইন্টারকোস্টাল মাসেল এবং আমার যে ডায়াফ্রাম ছিল, এই দুইটা পেশির সংকোচন ঘটাবে। এই দুইটা পেশির যদি সংকোচন ঘটে তাহলে কি ঘটবে? আমরা একটু আগে দেখছিলাম এই দুইটা পেশির সংকোচন ঘটলে আমার ফুসফুসের আয়তন বাড়ে, চাপ কমে, আলটিমেটলি ব্যাপন ঘটে, ব্যাপনের মাধ্যমে প্রশ্বাস ঘটে, ঠিক আছে। এই জিনিসটা হলো আমার প্রশ্বাস কেন্দ্র, মানে এই যে প্রশ্বাস কিভাবে স্নায়বিকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, ঠিক আছে। এতটুকু আমরা বুঝলাম। এখন প্রশ্বাস যখন আমরা বুঝে ফেলছি, আমরা পাশাপাশি যে নিঃশ্বাসের যে নিয়মটা আছে সেটা আমরা দেখে ফেলি। তো নিঃশ্বাস আমি কখন নিতে চাই, আমার নিঃশ্বাস আমার কখন দরকার? তো দেখো, আমি তো এখান থেকে প্রশ্বাস কেন্দ্র দেখলাম। এখন প্রশ্বাস কেন্দ্র থেকে আমার নিঃশ্বাসের ক্ষেত্রে কি হবে? সেম ভাবে রক্তে অক্সিজেন বাড়তেছে, অক্সিজেন কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, এই জিনিসটা কেমোরিসেপ্টর সেন্টার বুঝতে পারছে। তো কেমোরিসেপ্টর সেন্টার বোঝার পরে এখানে আসছিল কোথায়? নিউমোট্যাক্সিক সেন্টারে। এবারে সিগন্যালটা এই যে হলো সেম আছে, আমি এখানে লিখে পড়াই। রক্তে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেছে, বা সেম ভাবে এখানে কার্বন ডাই অক্সাইড না বাড়লে আমি দিতে পারি হাইড্রোজেন বেড়ে গেছে অথবা অক্সিজেন কমে গেছে, কারণ এই তিনটাই কেমোরিসেপ্টর জিনিসকে স্টিমুলেট করে। তাহলে হাইড্রোজেন বেড়ে গেছে বা অক্সিজেন কমে গেছে। তো এই সিগন্যালটা কোথায় যাবে? এটা কেমোরিসেপ্টর তখন কি করবে? কেমোরিসেপ্টর তখন উত্তেজিত হবে। কেমোরিসেপ্টর আগের বার সিগন্যাল কোথায় পাঠাইছে? নিউমোট্যাক্সিক সেন্টারে। এবারে সে সিগন্যাল পাঠাবে অ্যাপনিওস্টিক সেন্টারে। অ্যাপনিওস্টিক সেন্টার, অ্যাপনিওস্টিক সেন্টার থেকে সিগন্যালটা কোথায় যাবে? অ্যাপনিওস্টিক সিগন্যাল থেকে সিগন্যালটা চলে যাবে নিঃশ্বাস কেন্দ্রে। নিঃশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্র তখন কি করবে? তখন এই যে আমার পেশিগুলো তখন সংকোচন হয়েছে, এখন এটা প্রসারণ হবে। প্রসারণ হলে কি করবে? আমার বি কমে যাবে, প্রেসার বেড়ে যাবে। প্রেসার যদি বেড়ে যায় তখন আমার ব্যাপনের মাধ্যমে আলটিমেটলি কি করবে? নিঃশ্বাস করবে, ঠিক আছে। নিঃশ্বাস, আলটিমেটলি আমার প্রশ্বাস নিঃশ্বাস দুইটা কিভাবে স্নায়বিকভাবে নিয়ন্ত্রণ হয় এই জিনিসটা আমরা বুঝতে পারছি। আশা করি তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে। সবাই একটু রেসপন্স করো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো নাকি আমি আবার আরেকবার এটা রিভিউ করে দিব? হ্যালো? ভাইয়া আরেকবার একটু রিভিউ করান। আচ্ছা, ভেরি গুড। আরেকবার একটু রিভিউ করতে হবে, রিভিউ করতেছি। তো প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণ বা প্রশ্বাস নিঃশ্বাস প্রক্রিয়াটা যখন তুমি করবা, তখন তোমাকে ফার্স্ট অফ অল হলো যে জিনিসটা জানা লাগবে সেটা হলো গিয়ে এখান থেকে তোমাকে আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণটা কিভাবে হয় আগে এটা জানতে হবে। তো আমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণটা আমরা দেখছিলাম যে আমার যে শ্বসন পেশিগুলো আছে, পেশিগুলো সংকোচন হলে আমার প্রশ্বাস ঘটে, আর যখন এগুলো প্রসারণ হয় তখন এটা আমার নিঃশ্বাস। তো এখন আমরা শ্বসন প্রক্রিয়া বললে আমার বাকি কাজটা অনেকই। তো আমরা জানি যে আমাদের প্রশ্বাস নিঃশ্বাস নিয়ন্ত্রণের জন্য একটা মস্তিষ্ক কর্তৃক নিয়ন্ত্রণ নিতে পারে। তো এটা হতে পারে স্নায়বিক ভাবে অথবা হতে পারে রাসায়নিক ভাবে। তো জিনিসটা কি হয়? জিনিসটা হলো
আমার দেখো কোনো কারণে রক্তে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেছে। আমরা জানি রক্তে যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় অথবা অক্সিজেনের মাত্রা কমে যায় অথবা হাইড্রোজেনের মাত্রা বেড়ে যায়, তখন কে উদ্দীপিত হবে? তখন আমার কেমোরিসেপ্টর গুলো উদ্দীপিত হবে। এখন যখন কেমোরিসেপ্টর উদ্দীপিত হলো, তখন কেমোরিসেপ্টর নিয়ে আমার সিগন্যালটা পাঠাবে কাকে? কেমোরিসেপ্টর থেকে সিগন্যালটা যাবে আমার নিউমোট্যাক্সিক সেন্টারে। তখন নিউমোট্যাক্সিক থেকে পরবর্তীতে সিগন্যালটা যাবে আমার প্রশ্বাস কেন্দ্রে। ঠিক আছে? আর প্রশ্বাস কেন্দ্রে গেলে আলটিমেটলি কি হবে? ফুসফুসের আয়তন বাড়বে, চাপ কমবে, সংকোচন ঘটবে, আলটিমেটলি আমার প্রশ্বাস ঘটবে। ঠিক আছে? এতটুকু গেল। নেক্সট হলো আমার কোনো কারণে এই যে আমার রক্তে কার্বন ডাইঅক্সাইড কমে গে কার্বন ডাইঅক্সাইড তোমার বেড়ে গেছে, হাইড্রোজেন বেড়ে গেছে বা অক্সিজেন কমে গেছে, তখন আবার কেমোরিসেপ্টর উদ্দীপিত হবে। তারা সিগন্যাল পাঠাবে অ্যাপনিউস্টিক সেন্টার, অ্যাপনিউস্টিক থেকে নিঃশ্বাস কেন্দ্র, নিঃশ্বাস কেন্দ্রের মাধ্যমে আলটিমেটলি প্রসারণ, আয়তন বাড়বে, চাপ কমবে, নিঃশ্বাস করবে। ঠিক আছে? তো এটা হলো তুমি যখন আগে জিনিসটা পারবা তখন তোমার কাছে এটা কোনো বিষয় না, এটা তুমি ইজিলি পারবা। তো আশা করি এটা বুঝতে পারছো। এটা যদি বুঝতে পারো, এখন আমরা নেক্সট একটা টপিক পড়াবো। এটা পড়াই তোমাদের আজকে আমি আহ এটা শেষ করে দিব, আজকের ক্লাস শেষ করে দিব। তাহলে আজকে আমি নেক্সট যে টপিকটা পড়াবো এটা হলো শ্বসনের কিছু প্রতিবর্ত ক্রিয়া আছে। এখন আমার টপিকের নাম হলো শ্বসনের প্রতিবর্ত। তো এটা কি জিনিস? দেখো, শ্বসনের প্রতিবর্তী ক্রিয়া মানে কি? এই যে আমরা হাসি দিচ্ছি, কাশি দিচ্ছি, এই জিনিসগুলো মূলত শ্বসনের প্রতিবর্তী ক্রিয়া। তো শ্বসনের প্রথম প্রতিবর্তী ক্রিয়া হলো হাসি। তোমাদের জাস্ট নামগুলো জানা লাগবে আর এখানে কোন নার্ভ বা স্নায়ু দায়ী ওই জিনিসটা জানা লাগবে। 2 নাম্বারটা হলো গিয়ে কাশি। আর 3 নাম্বার একটা প্রতিবর্তী আছে, এটাকে বলা হয় গ্যাগ। গ্যাগ প্রতিবর্তী। গ্যাগ প্রতিবর্তী কি? আমরা বলি না মানুষ গুংরাইতেছে, গুংরানোর যে আওয়াজটা ওইটা হলো গ্যাগ। গ্যাগ প্রতিবর্তী। তো হাসি, হাসির জন্য যে নার্ভটা দায়ী সেটাকে বলা হয় অলফ্যাক্টরি নার্ভ। হাসি হলো অলফ্যাক্টরি নার্ভ বা অলফ্যাক্টরি স্নায়ু। এখান থেকে স্নায়ুর নামটাই আসে, মেডিকেলে অ্যাডমিশনে সব জায়গায় এখান থেকে কোশ্চেন আছে। কাশি, কাশির জন্য যে স্নায়ুটা দায়ী সেটা হলো ভ্যাগাস, ভ্যাগাস স্নায়ু। আর গ্যাগ, গ্যাগের জন্য দায়ী হলো গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু, গ্লসোফেরিঞ্জিয়াল স্নায়ু। ঠিক আছে? এতটুকু তোমার এখান থেকে জানা লাগবে। এখন আমি তোমাকে এখান থেকে হতে অনেকবার আসছে, এই একটা কোশ্চেন একটু করাই দিচ্ছি, এই জিনিসটা তুমি একটু ভালোভাবে দেখো। হতে আসে তোমাদের, এটা হলো হেরিং ব্রয়ার রিফ্লেক্স। ইভেন এই কোশ্চেনটা আমাদের মেডিকেলেও এখনো আছে, ভাইয়াকে ভাইবা বোর্ডে এই কোশ্চেনটা ধরেছিল। হেরিং ব্রয়ার রিফ্লেক্সটা মূলত কি? তো আসো আমরা হেরিং ব্রয়ার রিফ্লেক্সটা করি। হেরিং ব্রয়ার রিফ্লেক্সটা কিছুই না, আমার যে অ্যালভিওলাস আছে, অ্যালভিওলাসের যে প্রাচীর, ধরো এটা হলো আমার একটা অ্যালভিওলাস। অ্যালভিওলাসের এই প্রাচীরে কিছু প্রেসার রিসেপ্টর আছে। কি রিসেপ্টর আছে? প্রেসার রিসেপ্টর। এই রিসেপ্টর গুলোর কাজ কি? এরা যদি কোনো কারণে অ্যালভিওলাসের প্রেসার বেড়ে যায়, এই প্রেসারটাকে, তো আমি যখন শ্বাস গ্রহণ করতেছি, শ্বাস গ্রহণ করলে আমার কি হয়? অ্যালভিওলাসে বাতাস ঢুকে, বাতাস ঢুকতে একসময় অ্যালভিওলাস কি হয়ে যায়? প্রসারিত হয়ে যায়। বেলুনে যখন বাতাস দিব, বেলুন ফুলে যাবে না? ফুলে গেলে প্রসারিত হয়ে যায়। যখন অ্যালভিওলাসটা আমার এখন প্রসারিত হয়ে গেল, তখন এই যে প্রেসার রিসেপ্টর গুলো আছে, প্রেসার রিসেপ্টর গুলো তখন উদ্দীপিত হয়। আর প্রেসার রিসেপ্টরটা যখন উদ্দীপিত হয়, সে এই স্নায়ু সিগন্যালটা পাঠাই দেয় একটা স্নায়ুতে, যেটাকে বলা হয় ভ্যাগাস স্নায়ু। ভ্যাগাস স্নায়ুটা তখন চলে যাবে আমার অ্যাপনিউস্টিক সেন্টারে। অ্যাপনিউস্টিক সেন্টার গিয়ে আমার কি করবে? নিঃশ্বাস কার্যক্রমে নিঃশ্বাস কেন্দ্রে যাবে, নিঃশ্বাস কেন্দ্রে গিয়ে আমার নিঃশ্বাস ঘটাবে। তাহলে আমি বলি এখানে টোটাল কি কি আছে আমার। এখানে হলো অ্যালভিওলাসের প্রাচীরে প্রেসার রিসেপ্টর থাকে। এই প্রেসার রিসেপ্টরের কাজ কি? প্রেসার রিসেপ্টর যখন প্রশ্বাস ঘটে, প্রশ্বাস ঘটলে এগুলা উদ্দীপিত হয়। কারণ কি? কারণ প্রশ্বাস ঘটতেছে মানে কি? ফুসফুসের আয়তন বেড়ে যেতেছে, আয়তন বাড়লে তাহলে এগুলো কি হবে? উদ্দীপিত হবে। তখন এই যে উদ্দীপিত হয়েছে প্রেসার রিসেপ্টর গুলা, সেটা সিগন্যাল পাঠায়, পাঠায় ভ্যাগাস স্নায়ুতে। ভ্যাগাস স্নায়ুতে যখন সে সিগন্যালটা পাঠাবে, ভ্যাগাস স্নায়ু আলটিমেটলি আমার মস্তিষ্কে অ্যাপনিউস্টিক সেন্টারে সিগন্যাল পাঠায়। অ্যাপনিউস্টিক সেন্টার। তো অ্যাপনিউস্টিক সেন্টারে যখন সিগন্যাল গেল, অ্যাপনিউস্টিক সেন্টার তখন আমার পাঠাবে
নিঃশ্বাস কেন্দ্র। নিঃশ্বাস কেন্দ্রে সিগন্যাল গেলে আলটিমেটলি আমার কি হবে? নিঃশ্বাস ঘটবে। ঠিক আছে, তাহলে নিঃশ্বাস ঘটবে। তো এই কারণে আমি যখন ফুসফুসে দেখো বাতাস নিচ্ছি বাতাস নিচ্ছি বাতাস নেওয়ার একটু করে আমাকে কি করতে হয়? নিঃশ্বাস ছাড়তে হয়। দেখো তুমি জোর করে অনেকক্ষণ নিঃশ্বাস নাও, নিলে অটোমেটিক তোমার কি করতে হবে? শ্বাস নিয়ে আসতেছে, তখন নিঃশ্বাসের মাধ্যমে প্রশ্বাসের পরে নিঃশ্বাস ঘটাইতে হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হলো আমার হেরিংবয়ের রিফ্লেক্স। এই জিনিসটা আমি তোমাদেরকে পড়াই দিলাম, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা স্টুডেন্টরা বুঝতে না, বাট আশা করি তোমরা এখন থেকে বুঝতে পারবা। তো এটা পড়ার মাধ্যমে তোমাদের আজকে আমি এই ক্লাস শেষ করে দিচ্ছি। কিন্তু তোমাদের আমি নেক্সট ক্লাসে কি কি পড়াবো ওই টপিক গুলো একটু বলে দিই। নেক্সট ক্লাসে আমাদের 100% ইম্পর্টেন্ট টপিক গ্যাসীয় যে পরিবহন আছে, গ্যাসীয় পরিবহনটা আমরা পড়বো। গ্যাসীয় পরিবহনটা মোটামুটি তোমাদের ভালো পরিমাণ ডিটেলসে পড়তে হবে। আমি যতটুকু পারি আমার সম্ভব আমি তোমাদেরকে এটা ডিটেলস করাবো। তারপরে আমরা পড়বো যে তোমার হ্যামবার্গার বিক্রিয়া বা ক্লোরাইড শিফট নামক একটা বিক্রিয়া আছে, যেটা ক্ষতে আসে, এখানে যেমন হেরিংবয়ের রিফ্লেক্স দেখতো, ওখান থেকে হ্যামবার্গার বিক্রিয়াটা পড়া লাগবে। তারপরে আমরা পড়বো যে শ্বাসরঞ্জক অথবা হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের ভূমিকা সম্পর্কে পড়বো। আর লাস্টে আমরা পড়বো শ্বাসনালীর যে বিভিন্ন রোগগুলো আছে, রোগগুলো সম্পর্কে ইনশাল্লাহ আমরা করার চেষ্টা করবো। বুঝতে পারছো সবাই? তো রোগগুলা সম্পর্কে পড়লে, রোগগুলা যদি কালকে আমরা ইনশাল্লাহ শেষ করতে পারি, আশা করি পারবো, কারণ আজকে আমাদের অনেক মানে ভালো পরিমাণ পড়া হয়ে গেছে। তো এটা যখন শেষ করতে পারবো তখন আমরা এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদের নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হলো, আমি বলে দিচ্ছি, নেক্সট ক্লাস হলো পরশু। ঠিক আছে, পরশু কখন নিব, আমি কি রাতে নিব নাকি বিকালে নিব? রাতে বা বিকালে যখনই নিই আমি তোমাদেরকে জানাই দিব ইনশাল্লাহ। ঠিক আছে, রাতে বা বিকালে। তো পরশু হলো তোমাদের নেক্সট ক্লাস। আশা করি সবাই আজকে যতটুকু পড়াইছি, আজকের পড়াগুলোর টপিক একটু কঠিন ছিল, একটু বুঝার টপিক এখানে। আশা করি তোমরা আজকে আমি যতটুকু দেখাইছি, যতটুকু পড়ানোর চেষ্টা করছি, এগুলো তোমরা ভালোভাবে পড়বা, বাসায় পড়লে বুঝতে পারবা যে কি পড়ানো হয়েছে, বই থেকে রিলেট করে পড়িও। আর এখানে আজকের ক্লাসে মোটামুটি যা পড়ানো হয়েছে এখান থেকে পরীক্ষা আসার মতো আছে। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ, স্নায়বিক নিয়ন্ত্রণটা যদি টিচারে একটু কঠিন কোশ্চেন করতে চায় তখন দেয়। আমি যখন তোমাদের পরীক্ষা নিব তখন আমি এই স্নায়বিক নিয়ন্ত্রণ বা মস্তিষ্কের যে নিয়ন্ত্রণটা আছে এটা আমি তোমাদেরকে দিব। ঠিক আছে, আর ওইখান থেকে অ্যালভিওলাসের গঠনের যে চিত্রটা শিখেছি এটা তোমাদের পরীক্ষাতে আসবে। তো বুঝতে পারছো সবাই? পড়া যা পড়াইছি আজকে ক্লিয়ার সবার কাছে? কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে করতে পারো। জি ভাইয়া, বুঝতে পারছি। বাকিরা? আচ্ছা, ঠিক আছে, যেহেতু বলতেছো বুঝতে পারছো, তাহলে যা পড়াইছি আজকে, যেগুলা বলছি ওগুলা পড়ো। এখন একটা গ্যাপ আছে, পড়াগুলা কভার করার চেষ্টা করো। ইনশাল্লাহ এগুলা যখন শেষ হবে আমরা পরশু ক্লাসে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিব। অফলাইনে পরে আমি তোমাদের নেক্সট যেদিন ক্লাস হবে এটার উপর একটা ছোটখাটো পরীক্ষা নিয়ে নিব। ঠিক আছে, আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখানে মেসেজ দিয়ে দিতে পারো, অথবা এখানে লাইভ কোশ্চেন করতে পারো। তারপরে এখানে যদি সলিউশন না হয়, অফলাইনে যখন পড়াবো যেদিন, ওই দিন তোমরা আমাকে বলতে পারবা। আমার কথা হলো একটাই, যে পড়া না বুঝে থাকা যাবে না। যেভাবেই হোক যা পড়াইছি, যতটুকু পড়াইছি ততটুকু তোমাদেরকে পারতে হবে। কারণ এখানে প্রত্যেকটা টপিক এগুলা তোমাদের বেসিক। যার বেসিক যত ভালো, সে অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, সব জায়গায় তত ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে সবার জন্য শুভকামনা রইলো, সবাই ভালোভাবে পড়ো, এগুলা ভালোভাবে শেষ করো। আল্লাহ হাফেজ তাহলে, হ্যাঁ।